দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। দ্রুত সময়ে শুরু হলো রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম। আজ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেছে আদালত। তবে আসামি সোহেল বিস্ময়করভাবে ঘটনায় ডলার নামে একজন জড়িত বলে দাবি করছেন। বলেন তাকে যেন ধরা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন এমন দাবি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। জনাকীর্ণ এজলাসে শুরু হয় আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। শুরুতেই ঘটনার নৃশংসতা তুলে ধরেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। ধর্ষণ, হত্যা ও আলামত ধ্বংস সহ কয়েকটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন তড়িঘড়ি করে দেয়া হয়েছে অভিযোগপত্র। নিজেদের নির্দোষ দাবি করে পরে আদালত প্রাঙ্গণে আসামি সোহেল রানা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নাই। আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তারা এটা বলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বিচার ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে আসামি। এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। দুই পক্ষের শুনানি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার, সাক্ষী 18 জন। সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আগেই শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সোহেল রানা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বিকেল 3:30টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি 69-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিখলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল। 1967 থেকে 69 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন। 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তোফায়েল। 1970 সালে নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসেবে। তোফায়েল আহমেদ সবশেষ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজার শেষে স্কয়ার হাসপাতালে রাখা হবে তার মরদেহ। সকালে ভোলায় নেওয়া হবে। ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে ভোলার কোরালিয়া দক্ষিণ গঙ্গাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। তাকে তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার গোসল করানো হবে এবং বাদ মাগরিব তার সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে হেলিকপ্টারে তাকে ভোলা গভর্নমেন্ট স্কুল মাঠে জহুরবাদ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাকে নেওয়া হবে কোরালিয়া গ্রাম দক্ষিণ দিগুলদি, তার গ্রামের বাড়ির তার মায়ের পাশেই তাকে দাফন করা হবে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদে আছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। তার কাছ থেকে বাকি খবরটা জানতে চাই। শান্ত, জানাজা তো মাগরিবের নামাজের পর, স্বজন শুভাকাঙ্ক্ষী রাজনীতির মাঠের সহকর্মীরা নিশ্চয়ই ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এখানে তার মরদেহ প্রায় 40 মিনিট হলো নিয়ে আসা হয়েছে এবং এখানে মসজিদে তার যে গোসল সেই গোসলও সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে তার মরদেহ আবারও যেই ফ্রিজিং ভ্যান রয়েছে সেই ভ্যানে এনে রাখা হয়েছে। আমরা
দেখতে পাচ্ছি যে তার যেই ভক্ত অনুরাগী ছিলেন, তার বন্ধু মহল, রাজনৈতিক যে সহকর্মী এবং ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তার মরদেহ একটিবার দেখার চেষ্টা করছেন। এবং এখানে বলতে হবে যে সাধারণ মানুষের কাতারে যেমন রয়েছে তেমনি বয়োবৃদ্ধ যারা রয়েছেন, তার সমসাময়িক যারা রয়েছেন, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে তার একজন বাল্যবন্ধুকে দেখেছিলাম, তারা কিন্তু এসে তাদের যে কথাগুলো সেগুলো স্মৃতিচারণগুলো করছেন। এবং এখানে বলতে হবে যে তার যে রাজনৈতিক জীবনী এবং বাংলাদেশের স্বাধীনতার প্রাক্কাল এবং স্বাধীনতার পূর্ব মুহূর্ত থেকে তার যে অবদান এবং তার যে পদচারণা রাজনীতির ক্ষেত্রে, সেই পদচারণায় তোফায়েল আহমেদ কিন্তু চিরভাস্বর হয়ে আছেন এবং চিরস্মরণীয় থাকবেন। সেই কথাগুলোই কিন্তু এখানে বেশ কয়েকজন আইনজীবী এসেছিলেন, তারা কিন্তু এখানে সেই কথাগুলোই বলছিলেন। একই সাথে তার যে ব্যক্তিগত আইনজীবী তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তার চলাফেরা এবং সাধারণ মানুষের সাথে তার যে আচরণ, রাজনৈতিক যে প্রজ্ঞা এবং সব কিছু মিলিয়ে তার যেই অনুভূতি, সেই অনুভূতিগুলো ব্যক্ত করছিলেন। তো আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাদ মাগরিব এখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং রাতে তাকে আবারও স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকালকে সকালবেলা তাকে ভোলার উদ্দেশ্যে নিয়ে যাত্রা করা হবে। অনেক ধন্যবাদ শান্ত আপনাকে। দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক হয়েছে। তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি 3 জুন প্রতিবেদন দেবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ফৌজদারি অপরাধ। প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এক নবজাতকের মায়ের করা মামলা তদন্ত করছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আসামিরা যেন ছাড় না পায় এজন্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে সিআইডি। বিষয়টি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। একটা মামলা মাত্র হয়েছে, সিআইডি টেক আপ করেছে, এটা তদন্তের ব্যাপার আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তো অ্যাকশনে যাবে। এটা আইনের পার্ট, পুলিশের পার্ট, আমরা লুক আফটার করবো, আমরা দেখব। এর আগে আদ্দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে দীর্ঘ বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে যুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফাইসাল সিদ্দিকীকে। 3 জুনই তদন্ত রিপোর্ট জমা হবে মন্ত্রণালয়ে। কেউ চিন্তাই করতে পারে না একটা পরিবারের 6 জন শিশু, নবজাতক শিশু, এবং তারা দমবন্ধ হয়ে মারা গেল আমাদের অবহেলা, আমাদের ব্যবস্থাপনার অভাবের কারণে। হচ্ছে দুঃখজনক ঘটনা তো হতে পারে না। এবং আমি নিজে এই কারণেই এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়। প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। তদন্ত হবে 3 দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সভায় যোগ দেন। বলেন 1 সপ্তাহের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের হাতে 1 লক্ষ স্যালাইন আছে, মাঠ লেভেলে আছে, রিএজেন্ট আছে, আরো প্রয়োজন হবে। এগুলো আগামী সপ্তাহের ভিতরে আমরা কালেক্ট করব। কথা হলো উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। স্বাস্থ্যমন্ত্রী জানান ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা কর্নার করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকার কোনো জন্তুষ্টবাদী সিদ্ধান্তে বিশ্বাসী নয়, বরং দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী কাজ করছে, একথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতেই জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া।
দেশে হামু উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ, খুলনা ও সিলেটে প্রাণ গেছে আরও 3 জনের। এ নিয়ে হামু উপসর্গ নিয়ে সিলেটে মৃত্যু হলো 61 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 78 জন। মোট চিকিৎসাধীন 256 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন। মোট চিকিৎসাধীন 102 জন। এছাড়া বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমার টিকা আমরা এবার দিছেন করি, আমার তো জানা নাই। আমরা বাড়িতে একটা মানুষের আমার টিকা দিছে। ওই হিসাবে আইসি সাতকলিয়া হসপিটাল, ওখান থেকে ওরা হটাই দিছে ওখানে। না ইয়া দেখা যায় কেন একটা রোগ বাঁচেছে, এটা হাম বেমার। চোখ দিয়ে পানি পড়ে, তারপরে বমি, তারপরে ওই তো গুড়া বার হয়েছে। এরপর তো অবস্থা খারাপ করে মেডিকেল নিয়ে এলাম। পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায়। সকালেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দিনের শুরুতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া অংশ নেন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ক সভাসহ কয়েকটি সৌজন্য সাক্ষাতে। যদিও সভা শেষে কেউই গণমাধ্যমের কাছে সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যে কোনো সহিংসতা, চাঁদাবাজির বিপক্ষে অবস্থান সরকারের। কোরবানির সময় নিরাপত্তা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজট এবার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণেই ছিল। ভবিষ্যতে আরও কমাতে কাজ করবে সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদুল আজহা উদযাপন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়ানো প্রসঙ্গে বলেন, যে কয়টি দেশ বিলম্বিত করে দাম বাড়িয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দাম নিয়ন্ত্রণে রয়েছে, ফলে মূল্যস্ফীতি বাড়েনি। জানান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ছিল সরকার। হামের শিশুদের মৃত্যু প্রসঙ্গে বলেন, শিশুদের সুরক্ষার জন্য সর্বোচ্চ সুবিধা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে সরকার। মহাসড়কে পশুবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে পারায় গরুর দাম সহনীয় ছিল। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের সবাই কম বেশি ছুটি কাটালেও প্রধানমন্ত্রী ঘরে বসে না থেকে কাজ করেছেন। বহু দশক ধরে লালন করে আসছে মাননীয় প্রধানমন্ত্রী। অবশ্যই আমরা যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং যত দ্রুত সম্ভব যেখানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করব। যতটা সম্ভব আমরা চেষ্টা করব বিদ্যমান বাস্তবতায় আমাদের শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে। সরকারের আন্তরিকতা এখানে সর্বোচ্চ। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা উচিত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন এবং প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার মন্ত্রিত্ব থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলেও মনে করেন দীপেন দেওয়ান। দীর্ঘ 19 বছর সরকারি চাকরি করার পর 2005 সালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দীপেন দেওয়ান। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী ও কর্মজীবী মানুষ। সড়ক, নৌ, রেলপথে রাজধানীমুখী মানুষের চাপ থাকলেও তেমন কোনো দুর্ভোগ নেই। নগরবাসী জানালেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। পরিবারের সাথে ঈদ আনন্দ শেষে এবার ব্যস্ত নগরে ফেরার পালা ঢাকাবাসীর। সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীর চাপ। প্রতিটি ট্রেনেই ছিল মানুষের ভিড়। ছুটির শেষ দিন হওয়ায় অনেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন, কারো আবার অফিস খুলে গেছে, তাই রাজধানীতে ফেরা। জানালেন, এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের তুলনায় স্বস্তিদায়ক ছিল। ঈদ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে অফিস খোলা, এর জন্য আসা আর কি।
আজকে ঈদ যাত্রা এবার ভালো, এবার ব্যবস্থাপনা চমৎকার হয়েছে বিগত দিনগুলো থেকে। এই যে প্রায় 10 ঘন্টা পাঠাগুলো ফুলে গেছে, একটা সিট নেই, একটা 10 ঘন্টা একটা মানুষ দাঁড়ায় কি আসতে পারে? নীলসাগর এবং ধূমকেতু ট্রেনটা, এই দুটো ট্রেন বিলম্বে এসেছিল এবং কিছুটা বিলম্বে ছেড়ে গেছে। আর বাকি ট্রেনগুলো রাইট টাইম যাচ্ছে, রংপুর রাইট টাইম যাবে, বুড়িমারিও চলে যাবে ইনশাল্লাহ। আশা করি যে সামনে আরও যে কয়টা দিন যাত্রীর চাপ থাকবে এবং সব কিছু স্বাভাবিক অবস্থা থাকবে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ঢাকায় ব্যাক করতে পারবে। এদিকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও যানজট নেই কোথাও। সড়ক মহাসড়কে কোনো দুর্ভোগে পড়তে না হওয়ায় স্বস্তিতেই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন নগরবাসী। লক্ষ্মীপুর থেকে আমি প্রায় 6টার আগে ছাড়ছে, আমরা এখন পৌঁছাইছি। না, আসার সময় স্মুথলি আসতে পারছি, যাওয়ার সময় একটু সমস্যা ছিল গরুর বাজারের কারণে। লঞ্চেও স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। জানান, লম্বা ছুটি হওয়ায় পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন অনেকে। এবার ছুটি শেষেও কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরলেন ঢাকায়। আজকে একবারে কম ছিল, যাত্রী অত বেশি ছিল না, কিন্তু এই 27 তারিখে যে আসছি ওদিন অনেক ছিল। যাওয়ার সময় খুব ভালোভাবে গেছি, আসার সময় খুব ভালো হয়েছে। পরিবহন সেক্টরটা খুব ভালো ছিল এবার। প্রতিনিয়ত যেমন নেয় তেমনই নিচ্ছে, এখানে কোনো বেশি নেই নাই বা কোনো ভোগান্তি হয় নাই। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানী আবার তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন সবাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগামী বাসের চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা ছেলে। সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধ বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। বাস চালককে আটক করেছে পুলিশ। মোটরসাইকেল আরোহী বাবা ছেলেকে চাপা দেওয়ার পর বিআরটিসির বাস আগুনে পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল বাসটি। ফটিকছড়ির পাইনদং আমতল এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। তারপর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ শাহজাহান ও তার 18 বছর বয়সী ছেলে আরিফ। তারা দুজনে বৃন্দাবন হাটে একটি গ্যারেজ চালাতেন। মোটরসাইকেল করে সেখানে যাচ্ছিলেন। অনেকে বলছে ড্রাইভার মাতাল ছিল, মানে ঘুমন্ত অবস্থায় ছিল। এই বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। কোস্টারগান আইদে উতুরমিকে তুন খুব রানিং আসতে পড়লে প্রথম 2 সিএনজিতে সাপ দিয়ে ফেলাই দিয়ে 2 সিএনজির মানুষ দুঃখই সিএনজি উল্টে গিয়ে। দুর্ঘটনার পর বিআরটিসি বাসটিতে আগুন দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। এ সময় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাহান এবং তার ছেলে বাইক নিয়ে আসার সময় বিআরটিসি বাসের সাথে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 2 জন মারা যায়। তো আপাতত যান চলাচল স্বাভাবিক আছে, আর বাচ্চা লোককে আটক করা হয়েছে। এই ধরনের ঘটনা আসলে দুঃখজনক। ফটিকছড়িতে এই রোডটিতে বারবার দুর্ঘটনা ঘটছে। আসলে মূলত আমরা যারা চালক রয়েছি তাদের সচেতন থাকতে হবে। যত স্পিড ব্রেকার দিয়ে আসলে গতি নিয়ন্ত্রণ করা বা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা আসলে সম্ভব না। নিহত দুজনের বাড়ি পাইনদং করবল্লা টিলা এলাকায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। তবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, নানা প্রস্তাব থাকলেও দাম বৃদ্ধি নিয়ে এখনও এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রতিমন্ত্রী ঈদে কিছু স্থানে লোডশেডিং নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার নিরুপায় ছিল। কোরবানির ঈদের ছুটিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে লোডশেডিং হয়েছে, যখন বিদ্যুতের চাহিদা ছিল মাত্র 6000 মেগাওয়াটের মতো। প্রতিমন্ত্রী জানান, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যা হওয়ায় কিছু জায়গায় লোডশেডিং হয়েছে। ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা এতটাই কম থাকে, মানে এখানে লোডশেডিং দেওয়ার এবং করবার কোনো সুযোগ থাকে না। 5700 মেগাওয়াট ঈদের দিন সকালবেলা চাহিদা এই পর্যায়ে নেমে এসেছিল, ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু জায়গায় তো বিদ্যুৎ হয়েছে থেকেছে, সেটা তো আসলে একটা কষ্টের কারণ, আমাদের জন্য একটা অস্বস্তির কারণ যে ঈদটা তার জন্য একটু হলেও তো নিরানন্দ কাটলো। 1 মাসের মধ্যে 2 দফা জ্বালানির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন প্রতিমন্ত্রী। বলেন, বিশ্ববাজারে দাম কমলে জ্বালানির দাম আবারও সমন্বয় করা হবে। আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন।
সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাড়ে যেভাবে হয়তোবা সেভাবে কমে না, কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাব জমা পড়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। এ অবস্থায় শিগগিরই কি বিদ্যুতের দাম বাড়ছে? প্রতিমন্ত্রী জানান, এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রপোজাল তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা শুনানি হয়, সেই শুনানির পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্ট, আপনারা দেখেছেন। সো হোয়াট দে আর ডুইং টিল নাও, কোনো ডিসকাশন আসলে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত হয়নি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করতে জেলা উপজেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এজন্য ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। জনগণের দুর্ভোগটা আসলে কোথায় আছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী জেনে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 1.5 মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহন ও কৃষিতে এর প্রভাব পড়বে না মনে করছেন তারা। এদিকে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয়ের অজুহাতে দেশীয় বাজার বৃদ্ধির বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন, মূল্যস্ফীতির উচ্চ হারের সময় এই পদক্ষেপে অর্থনৈতিক সংকট আরও বাড়বে। বিশেষজ্ঞদের অভিমত, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি স্থায়ী নীতিমালা প্রয়োজন। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ত্রিপক্ষীয় যুদ্ধের রেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে জ্বালানি খাতে লেগেছে বড় ধাক্কা। আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহে তৈরি হয় হযবরল অবস্থা। প্রায় 2 মাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক হয় যখন গেল এপ্রিলের মধ্যভাগে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম এক লাফে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি করল সরকার। এবার অবশ্য ডিজেল বাদে বাকি 3 ধরনের জ্বালানিতে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বাড়লে আর কি করা, কিছু তো করার থাকবে না, সরকার যেটা করে সেটাই মেনে নিতে হবে, এটাই হলো কথা। গ্রাহক হিসেবে আমাদের খরচ বাড়লো, অনেক লাইন ছিল, আপনারা এরকম দেখেছেন, সেই তুলনায় এরকম কোনো কাস্টমার নাই। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন, ডিজেলের দাম বৃদ্ধি না করা স্বস্তিদায়ক, তবে বাকিগুলোর বৃদ্ধিতে যে সংকট তৈরি হবে তা মোকাবেলা করাই সরকারের বড় চ্যালেঞ্জ। এমন আরেকটা সময় হলো যখন আমাদের মূল্যস্ফীতির চাপ কিন্তু খুব উচ্চ পর্যায়ে রয়েছে, মানে বাড়তির দিকে রয়েছে, আপওয়ার্ড ট্রেন্ডে। সুতরাং এই সময় আসলে এটা বাড়ানোর, যদি মার্কেটের প্রাইসের সাথে অ্যাডজাস্টমেন্টের দিক থেকে দেখি, সেই যুক্তিটা নাই, বরঞ্চ মার্কেট প্রাইস গ্লোবালি পড়ছে। এই সময় তেলের দাম বাড়লে এটার একটা এফেক্ট কিন্তু মোটামুটি জনজীবন এবং ব্যবসার সর্বক্ষেত্রেই পড়ে। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে দেশীয় বাজারেও সেই হারে সমন্বয় করা হয়, কিন্তু দাম কমলে সেভাবে হয় না বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে দাম সমন্বয়ের একটি স্থায়ী মাপকাঠি থাকা প্রয়োজন। এই জন্য এটা খুব স্পেসিফিক ফর্মুলা থাকা উচিত যে গ্লোবাল মার্কেট প্রাইসের সাথে ডোমেস্টিক এনার্জি প্রাইস, পেট্রোলিয়াম প্রাইস কিভাবে অ্যালাইন করবে। এটা আসলে বাড়ছে এই জন্য আমি বাড়াবো, কমছে এই জন্য আমি কমাবো, শুধু এইভাবে অ্যাডহক ভিত্তিতে হওয়া উচিত না। আমাদের কিন্তু পেট্রোলিয়ামের উপর হাই ট্যাক্স আছে, পেট্রোলিয়াম ইম্পোর্টের উপর। সেই জায়গাটায় সরকারের একটা বড় রেভিনিউ ইনকাম হয়। কোনো কারণে পেট্রোলিয়াম প্রাইস বাড়তির দিকে থাকে, তখন কি আমরা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে প্রাইসটা একটু সহনীয় করে রাখতে পারি নাকি, বা বাড়ানোকে বা বেশি বাড়ানোকে অ্যাভয়েড করতে পারি নাকি, সেই কনসিডারেশনটা আমার মনে থাকা দরকার। পরপর 2 দফা বৃদ্ধির পর দাম সমন্বয়ে দীর্ঘ বিরতি প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। IMF এর চাপ আছে ভর্তুকি কমানোর জন্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল।
পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আপত্তির মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 24 মে ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়বে আমানত, প্রশ্নবিদ্ধ হবে ব্যাংকটির সুশাসন। ইসলামী ব্যাংকের থেকে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এখনো আবার সেই অবস্থায় ফিরে আসতে চাইতেছে। 20 সালে যে গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের থেকে বিতাড়িত করা হয়েছে, এই গভর্নরকে আবার এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলে দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ, উপজেলার সোনারু গ্রামের এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। গেল শনিবার বিয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের একটি মন্দিরে যায় তারা, কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মন্দির কর্তৃপক্ষ তাদের বিয়েতে অস্বীকৃতি জানায়। গতকাল আবারও জেলা শহরে যায় তারা। পরবর্তীতে সন্ধ্যায় শহরের উমেদনগর এলাকা থেকে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্বজনরা। রাতে অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় মেয়েটির। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ওই যুবক পলাতক। ভিকটিম এক্সামিনেশন হয় না, রাত 2 বাজে এসছে এবং 6টা বাজে মারা গেছে। এটা যখন সুরতাল হবে বা আমাদের পোস্টমর্টম যিনি করবেন ডাক্তার, ওই ডাক্তার মহোদয় প্রাইভেট পার্ট এক্সামিনেশন করলে হয়তো যদি কিছু থাকে এটা নিশ্চয়ই পোস্টমর্টম রিপোর্টে উঠে আসবে। ভারতের বিপক্ষে কোনো পরিকল্পনাই কাজে আসেনি বলে জানিয়েছেন লাল সবুজদের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। এমন দলের সাথে যে কোনো ধরনের ভুল ব্যবধান গড়ে দিতে সক্ষম বলে জানান তিনি। তবে নেপালের বিপক্ষে সেমিফাইনালে জয়ের বিষয়ে আশাবাদী উজ্জ্বল। সেক্ষেত্রে সকল ডিপার্টমেন্টে সম্মিলিতভাবে জ্বলে ওঠার তাগিদ তার। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বিগত কয়েক বছর ধরে একক আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশ। তবে ভারতে অনুষ্ঠিত এবারের আসরে কিছুটা খেয়ে হারিয়েছে বাটলার শিশুরা। স্বাগতিকদের কাছে হারতে হয়েছে 3-0 গোলে। ভারতের বিপক্ষে পুরো ম্যাচে জুড়ে ভুগতে হয়েছে মারিয়া মনিকাদের। কখনো ডিফেন্স, কখনো মিডফিল্ড, আবার কখনো আক্রমণে উঠে হতাশা বাড়ে লাল সবুজদের। এমন দলের সাথে কোনো ধরনের ভুলই কাম্য নয় বলে জানিয়েছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। আসলে আমরা গতকালকের ম্যাচটা আমাদের পরিকল্পনা মাফিক খেলতে পারিনি। আমরা যে পরিকল্পনাটা দিয়েছিলাম, আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অনেকে ভালো করেছে, অনেকে তাদের সেই পরিকল্পনাটা সাকসেসফুলি করতে পারেনি। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। তো আমরা যেটা পেয়েছি। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটলে ফাইনালের দিকেই চোখ রাখছেন উজ্জ্বল। আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে কথা বলছি, তাদের আসলে প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে সলভ করা যায় ওইটা নিয়ে কাজ করছি। আশা করি নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান নারী দলের গোলরক্ষক কোচ। আমরা আসলে আমাদের যে মেজর মিস্টেকগুলো আমরা ওইগুলোই দেখানোর চেষ্টা করব আজকে, এবং এগুলো থেকে কিভাবে ওভারকাম করা যায় ওইটা নিয়েও আলোচনা হবে আমাদের মধ্যে। এবং আমরা প্রত্যেকটা প্লেয়ারকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করতেছি যাতে তারা তাদের স্বাভাবিক খেলাটা ফিরে আসতে পারে। এদিকে ভারত ম্যাচে মাথায় আঘাত পাওয়া গোলরক্ষক মিলি আক্তারের চোট গুরুতর নয় বলছেন মাসুদ আহমেদ উজ্জ্বল। নেপাল ম্যাচের আগেই ফিট হয়ে যাওয়ার কথা জানান তিনি। সোমবার বাংলাদেশ জাতীয় নারী দলের কোনো ট্রেনিং সেশন ছিল না। টিম হোটেলে রিকভারি সেশনের মাধ্যমে সময় পার করেছেন মনিকা মারিয়ারা। তবে কোচ বাটলারের চিন্তার জায়গার অফ ফর্মে থাকা ফুটবলাররা। তবে সব ছাপিয়ে নেপালের বিপক্ষে ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত। চট্টগ্রামে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নাসিরাবাদ স্কুলের বিপরীত পাশ থেকে মিছিল বের করে জিএসসি মোড় প্রদক্ষিণ করে। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের সামনে ব্যানার দেখা গেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলের এবং সাবেক প্রধানমন্ত্রীর নামে স্লোগান দেন।
কয়েকদিন পর পর নিষিদ্ধ সংগঠন মিছিল করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিএমপি। পুলিশের অবস্থান, পুলিশ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কাজকর্মকে পুলিশ কোনোভাবেই প্রশ্রয় দিবে না এবং এ ব্যাপারে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বিএনপি কার্যালয় সহ দলটির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক এক যুবলীগ নেতার অনুসারীদের বিরুদ্ধে। দুপুরে উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরবলাকিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা নাজমুল প্রধানের সাথে বিরোধ চলছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের। সকালে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে নাজমুলের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মাহফুজের বাড়িতে। এ সময় বিএনপি কার্যালয় সহ অন্তত 10টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, এটি রাজনৈতিক কোনো বিরোধ নয়, স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা। আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। হামলা ভাঙচুরের পর এলাকার পরিস্থিতি থমথমে। পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দা ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালকদের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেন রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে একটি দলের বট বাহিনী। রিজভী বলেন, বেকার নয় বরং কর্মসংস্থান তৈরি করে বিএনপি সরকার। এ সময় মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দা জানান রিজভী। এ সময় ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম জানান, ঢাকা শহরে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই রিকশা, ভ্যান, অটোচালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। নারী ও শিশুসহ 10 জন অবস্থান করছে সীমান্তের শূন্য রেখায়। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার গেট খুলে নারী ও শিশুসহ 10 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। এ সময় যশোর বিজিবি 49 ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটকে দেয়। এখন তারা বেনাপোল সীমান্তের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সারা দেশে চলছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় তীব্র গরম অনুভূত হওয়ার পাশাপাশি ঘামও হচ্ছে বেশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে, তাই দিয়েছেন সতর্কতার তাগিদ। এদিকে আগামী 3 দিন এমন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর 1 সপ্তাহের মধ্যে কমে আসবে তাপের তীব্রতা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সারা দেশে। শিশু থেকে বৃদ্ধ তাপ প্রবাহে ঘেমে নিয়ে একাকার সকলে। মাঝে মাঝে বৃষ্টি হলেও গরমের আঁচ যেন কমার নাম নেই। এমন আবহাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই দ্রুত ঘামে ভিজে অস্বস্তি তৈরি হচ্ছে শরীরে। গলাও শুকিয়ে আসছে দ্রুত। এতে সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। অসুস্থ হয়ে পড়ছে শিশুরাও। এত পরিমাণে গরম, পানি অনেক শূন্যতা দেখা দিতেছে বাচ্চার মধ্যে। প্রতিদিনই প্রায় 8-10 গ্লাসের উপরে খাওয়া পড়ে, কারণ নিজের তো অনেক গলা শুকা যায় একটু পর পর। প্রচণ্ড গরমের কারণে আপনার কাজকর্ম ঠিকভাবে করা যাচ্ছে না। প্রচুর পানি তৃষ্ণা, গলা শুকিয়ে আসে। যদি টেম্পারেচার এর চেয়ে বেশি হয় তাহলে অসুস্থতার সম্ভাবনা। এই গরম আর রোদের তীব্রতায় হিট স্ট্রোকের উচ্চ ঝুঁকি তৈরি হয় বলে জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে তাই রোদে কম বের হওয়া এবং ঘন ঘন পানি পানের পরামর্শ তাদের। যদি অন্য কোনো রোগ না থাকে তাহলে আমরা বলে থাকি অবস্থা ভিত্তিতে 2 থেকে 3 লিটার পানি সেবন করা। যদি অনেক ঘাম হয় সেক্ষেত্রে ওরাল স্যালাইন সেবন করা যেতে পারে। যে সময়টিতে সব থেকে বেশি তাপমাত্রা থাকে, সাধারণত বেলা বলা যেতে পারে যে 11টা থেকে 2টা 3টা, এই সময়টি যতটুকু সম্ভব আউটডোর অ্যাক্টিভিটিসকে লিমিট করা।
আবহাওয়া অফিস বলছে ৩ জুন পর্যন্ত এমন তাপপ্রবাহ থাকবে। এরপর মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিতে ৬ থেকে ৭ জুনের মধ্যে প্রশমিত হতে থাকবে তাপ। দেশের ইস্টার্ন পার্টে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনার চট্টগ্রাম বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। আগামী অন্ততপক্ষে 2 থেকে 3 দিন এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর পরবর্তীতে গিয়ে বৃষ্টিপাতের এলাকা এবং পরিমাণ দুটোই কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং যে একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে সেই অস্বস্তিকর অবস্থা কিছুটা কমে আসতে পারে। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠনের 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এরই ফলে শুভেন্দুর মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ৪১। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল RN রবি। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন ১৩ জন। গত সপ্তাহে নয়াদিল্লিতে মন্ত্রিসভার গঠন নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজেপি সভাপতি সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আলোচনা হয়। এরপরই এই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হলো। এর আগে ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই দুগ্ধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন, সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আলোচকরা বলেন, দুগ্ধ উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় এখনও ঘাটতি আছে। সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা, পশু খাদ্যের উচ্চ দাম, সংরক্ষণ সংকট ও খামারিদের ন্যায্য মূল্য না পাওয়াই খাতটির বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি, শীতলীকরণ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা উন্নত হলে দুগ্ধ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। আমরা অনেক দুধ জাতীয় পণ্য আমরা কিন্তু নিজেরা আমদানি করি, কাজেই এই জায়গাটি যাতে আমাদের আমদানি না করতে হয়, সেই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে AI ছবির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, এ দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বলেন, সিটি কর্পোরেশন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে। তেজগাঁও পলিটেকনিক মাঠ পশুর হাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পশুর হাটগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁশের খুঁটি অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উত্তর সিটি প্রশাসক। জানান, উত্তর সিটির পশুর হাটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। বলেন, এরই মধ্যে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা শুরু করেছে ডিএনসিসি। সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্পাঞ্চলে 5 বছরে 5 লাখ গাছের চারা রোপণ করা হবে। সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ছবি ব্যবহার করে তারা মেট্রো রেলকে প্রশ্নবিদ্ধ করেছিল। মেট্রো রেলের যেই গাছগুলো ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছিল, সেটি কিন্তু আমরা অলরেডি সেখানে লাগিয়ে আমরা একটা পরিবেশের সৃষ্টি করেছি। আগের চেয়ে মেট্রো রেল উত্তরার অনেক অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দুপুরে নগরীর মিশনপাড়া হুঁশিয়ারি সমিতি মিলনায়তনে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব। অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে মহানগর বিএনপি। কাজের দেউরি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশো জনের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান সহ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজন বলে জানান তারা। পরে পাশের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।